নমস্কার। নমস্কার। বসো। কি নাম তোমার? আমার নাম ইন্দ্রনীল বসু। ইন্দ্রনীল বসু। ইন্দ্রনীল শব্দের মানে কি? নীলকান্তমণি বা নীলমণি। বাহ, নীলকান্ত মণি। আচ্ছা, ভারতবর্ষে বা পৃথিবীতে এরকম নীলকান্ত মণির কিছু আছে, এরকম কিছু? আচ্ছা বলো তো, আমাদের ইংল্যান্ডে কোনো একটা ডায়মন্ড বা হিরে ইংল্যান্ডে আমাদের চলে গেছিলো কোনো একটা সম্রাটের, জানা আছে? আচ্ছা, জানা নেই, ঠিক আছে, ওকে। তোমার নিজের সম্পর্কে একটু বলো। আমি ইন্দ্রনীল বসু, আমি বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুল গ্রাম থেকে আসছি। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমার গ্রামের স্কুল আকুল ইউনিয়ন হাই স্কুল থেকে, এবং 2015-17 শিক্ষাবর্ষে আমি ডিএলএড কমপ্লিট করি, এবং 18-21 শিক্ষাবর্ষে আমি স্নাতক কমপ্লিট করি আমার বাংলা বিষয় নিয়ে। বর্তমানে আমি একজন গৃহশিক্ষক, এবং তার পাশাপাশি আমি একটি সাংগীতিক পরিবারের মধ্যে বড় হয়েছি, সেই জন্য আমি গান সঙ্গীত চর্চা করি, এবং তার পাশাপাশি আমি বাচ্চাদের ছবি আঁকা শেখাই, এবং আমার থিয়েটারের গ্রুপ আছে, থিয়েটার করি। আচ্ছা, মানে তুমি গান করো, থিয়েটার করো, পরিবার বললে সঙ্গীত পরিবার। হ্যাঁ, একটু পরিচয় দাও পরিবারের। আমার বাবা সঙ্গীত চর্চা করে এবং মা দীর্ঘদিন সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত আছেন, এবং মায়ের কাছে আমার প্রথম গানের হাতে করি, এবং বর্তমানে মা এখন গাইতে পারে না, মা এখন তুমি কতদিন গান শিখছো? আমি ছোটবেলা থেকে 5 বছর বয়স থেকে গান শিখছি। কী কী গান জানো, মানে কোন ধরনের গান জানো? সব ভালো লাগে সব কোনগুলো? ধরনের গানই ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাংলা আধুনিক সমস্ত কিছু। একটা রবীন্দ্রসঙ্গীত করে শোনাতে পারবে? করো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। বাহ বাহ, খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তোমার এই গায়িকি বা তোমার এই নাট্যশৈলীর সঙ্গে তুমি যেটা যুক্ত, সেটা তুমি প্রাইমারি শিক্ষকতায় কিভাবে সাহায্য করবে তোমার? প্রাইমারি শিক্ষকতায় স্যার শিক্ষার্থীরা তাদের আমাদের স্কুলে যখন প্রার্থনা সঙ্গীত হবে, সেই প্রার্থনা সঙ্গীতে আমি তাদেরকে সহায়তা করতে পারবো, এবং তাছাড়া স্কুলে নানা রকম মনীষীদের জন্মদিবস পালন করা হয়, সে তখন অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানে আমি তাদেরকে সহায়তা করতে পারবো, গান শেখাতে পারবো। তাছাড়াও আমি যখন পাঠদান করব, তখন সেই সময় আমি বাচ্চাদেরকে নানা রকম ছড়া বা গানের মাধ্যমে জয়ফুল লার্নিং দিতে পারবো, আনন্দদায়ক শিক্ষণ দিতে পারবো, তাতে তাদের আরও আকর্ষণ হবে সেই পাঠটা। তুমি এই যে কথাগুলো বললে, তোমার ডেমনস্ট্রেশনে তুমি সেইভাবে ক্লাস নিতে পারবে? নিশ্চয়ই স্যার, পারবো। মানে তুমি এরকম গানের মাধ্যমে ক্লাস নিতে পারবে? পারবো স্যার। ঠিক আছে, সেটা ডেমনস্ট্রেশনের সময় দেখবো। আর এত সুন্দর চুল এবং দাড়ি, তোমার কি মনে হয় যে শিক্ষকের কি এই ধরনের চুল বা দাড়ি রাখা উচিত? না হ্যাঁ, স্যার, তোমার কি মনে হয়? আমি স্যার মনে করি যে শিক্ষকের ব্যক্তিত্বটা একটা ম্যাটার করে নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি যদি আমার নিজের কাজটা যদি আমার যে পাঠদান এবং বাচ্চাদের সঙ্গে যদি আমি কানেক্ট করতে পারি সেভাবে আমার পাঠের মাধ্যমে, এবং সেখানে হয়তো চুল দাড়িটা খুব একটা কি ম্যাটার করে আমি জানি না স্যার সেটা। তোমাকে প্রথমেই বলি, তুমি প্রথমেই রিজেক্টেড হবে। এটাকে বলা হয় গ্রুমিং। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে কিছু নিয়মাবলী আছে, তুমি রাখতেই পারো। তুমি যখন আবার মাস্টারমশাই হয়ে যাবে তখন তুমি রাখবে। আচ্ছা, মাস্টারমশাই হওয়ার আগে চুলটি কাটতে হবে। রাখতে হবে। যেমন মিলিটারিতে নিয়ম আছে, চুল ছেটে আসতে হবে, হোটেল ইন্ডাস্ট্রিতেও আছে, এবং আমাদের টিচিং ইন্ডাস্ট্রিতে এইরকম চুলটি থাকলে তখন অর্ধেক ওখানে চলে গেল। তোমার ইন্টারভিউ হলে ঢোকার সময়ই কিন্তু তোমার Negative নেগেটিভ একটা পার্সোনালিটি প্রথমেই শুধু ইন্টারভিউর জন্য চুলটি কেটে নেবে।
আবার চাকরি পাওয়ার পর আবার আগে তুমি একটা জিনিস লক্ষ্য করেছিলে কি, তোমার আগে একজন মিলিটারি ব্যক্তি ইন্টারভিউ এসেছিলেন, আচ্ছা ওনার দাঁড়ানো ভঙ্গিমা কথাবার্তার মধ্যেই কি বোঝা যাচ্ছে? দেখে মনে হচ্ছে তোমাকে যেমন ঢুকলেই আমার প্রথম মনে হচ্ছে তুমি সত্যি কথা বলতে কি নাট্যমঞ্চ অথবা গায়কি ঘরের থেকে এসছো, এটা তোমার তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আসে। তো যাই হোক, আমি সেই সেক্টরে যাচ্ছি না, আমি এবারে টপিকে ঢুকছি। এনইপি 2020 এই সংক্রান্ত তুমি কি নলেজ আছে তোমার, একটু বলো আমাকে। এনইপি 2020 স্যার এটাকে কয়েকগুলো ধাপে ভাগ করা হয়েছে, যেমন 5, 3, 3, 4। হ্যাঁ, তাছাড়া এনইপি করা হয়েছে ভারমুক্ত শিক্ষণের জন্য এবং বাচ্চারা যাতে অ্যাক্টিভ বেসড লার্নিং শিখতে পারে সেই জন্য করা হয়েছে, এবং প্রাথমিক শিক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ। ভাগটা তুমি একটু ডিটেলসে বলতে পারবে? পারবো স্যার। বলো। অঙ্গনওয়াড়ি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত 5, তারপর 3 হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম হচ্ছে 8, 3, আর 4 হচ্ছে নবম, দশম, একাদশ, দ্বাদশ। ঠিক আছে। আরটিই আর আরটিআই কি ডিফারেন্স আছে? আরটিই স্যার 2009 সালে এই অ্যাক্টটি তৈরি হয়েছিল, রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই আরটিইতে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছরের সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এবং আরটিআই সম্পর্কে স্যার আমি এই মুহূর্তে আমার মনে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আচ্ছা তাই না? জানা উচিত। ঠিক আছে, ওকে। একজন শিক্ষকের, আদর্শ শিক্ষকের প্রধান 3টি গুণাবলী কী কী থাকা উচিত বলে তোমার মনে হয়, এবং সেই 3টে গুণাবলী তোমার মধ্যে আছে কিনা সেটা অবশ্যই বলবে। প্রথম হচ্ছে একজন শিক্ষক হতে গেলে তাকে ধৈর্যশীল হতে হবে, এবং দ্বিতীয়ত কর্তব্যপরায়ণ হতে হবে, এবং তাছাড়াও ছাত্রদের সঙ্গে কানেক্ট করতে হবে, মিশতে হবে 3 নম্বর, এবং সামাজিক। আমি 3টেই জিজ্ঞেস করেছি, এই 3টে কি তোমার মধ্যে আছে? আচ্ছা স্যার। আছে, একটু ভেবে বললে, তার মানে নেই? না স্যার। আছে। আচ্ছা, শিক্ষকের তাহলে বিষয়ের প্রতি জ্ঞান না থাকলেও চলবে? না স্যার, সেটা অবশ্যই থাকতে হবে, যেহেতু 3টে বলেছেন আমি। তো 3টের মধ্যে প্রথমটা তো ওটাই বলা উচিত, একজন শিক্ষকের প্রথম স্থান কোনটা, না তার বিষয়ের উপরে জ্ঞান, তাই না? জ্ঞান। তো সেটা তো তুমি বললে না। ঠিক আছে স্যার। রিফ্লেকটিভ টিচিং কি? রিফ্লেকটিভ টিচিং জিনিসটা কি? আমি যেই শিক্ষার্থীদের যেই পাঠদানটি দেবো সেটির প্রতিফলন হবে ছাত্রদের মধ্যে, এবং ছাত্ররা সেটিকে বোধগম্য করতে পারবে। তুমি ঠিক বললে, কিন্তু ভাষাটা ট্রান্সলেট করে দিলে, তাই না? তুমি যখন উত্তরটা দিচ্ছ তুমি ম্যানেজ করে নিলে, কিন্তু তোমাকে স্যার কী শিখিয়েছে, উত্তরটা পারফেকশন না জানি বলতে পারবে? রিফ্লেক্টিভ টিচিং হচ্ছে তুমি যখন কোনো কাজ করছো, যেমন তুমি গান শেখাচ্ছ, তুমি বলছো দেখ এটা কোমল সা, অমুক সা, ইউর অ্যানালাইজিং সামথিং, এটা ছিল উত্তর, আর তুমি কোথায় গেলে এখন নিজেই ভাবো ঠিক জায়গায় যাচ্ছিলে না। ওকে, হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? হলিস্টিক ডেভেলপমেন্ট স্যার সার্বিক শিক্ষা, একটি শিশুর দৈহিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক সমস্ত দিকে যখন সর্বাঙ্গীন বিকাশ সাধন করবো সেটি হলিস্টিক এডুকেশন। তুমি ওই গানের মাধ্যমেই কিন্তু আমরা ডেমনস্ট্রেশন দেখবো, 3.5 মিনিটে তোমার টাইম, তুমি ভালোভাবে একটা ডেমনস্ট্রেশন ক্লাস করিয়ে দেবে। ওয়ান নিউ থিং, ঠিক আছে, তুমি গানেই বোঝা, তুমি কিভাবে ইউনিক স্টাইলে পড়াতে পারো সেটা আমরা দেখি। কেন ঠিক আছে, সিলেক্টেড হবে। জল খাবে না, আমি কি শ্রেণীকক্ষটাকে একটা কাল্পনিক শ্রেণীকক্ষ ভেবে নিতে পারি? পারবো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই গান শুনতে খুব ভালোবাসো তো? আর গান গাইতেও খুব ভালোবাসো, তাই তো? আজকের তারিখ সকলের মনে ছিল? প্রার্থনার সময় তো সকলকে তারিখ বলে দেওয়া হয়। হ্যাঁ, মনে ছিল, তাই তো? আচ্ছা, গান যখন তোমরা গাও, গান গাওয়ার সময় খুব আনন্দ হয়, তাই না? হ্যাঁ, আমরা যেমন গান গাইতে যখন ভালোবাসি, গান গাইতে গাইতে গান শুনতেও আমরা খুব ভালোবাসি, তাই তো? আচ্ছা, তার আগে বলো তো, এই পুজোর ছুটিতে তোমরা কোথাও বেড়াতে গিয়েছিলে, তাই তো? আমিও গিয়েছিলাম। কোথায় জানো?
বোলপুরের শান্তিনিকেতনে। তো বোলপুর শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। আচ্ছা, এই শান্তিনিকেতন নামটা তোমরা আগে কখনো শুনেছো? কেউ কেউ শুনেছো, তাই তো? এই শান্তিনিকেতন কে তৈরি করে তোমরা কি কেউ জানো? কেউ কি বলতে পারবে? দেখো তো, বোর্ডে একটা ছবি আঁকছি, দেখে বুঝতে পারো নাকি? এরকম লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি। কেউ কি চিনতে পারছো? একদম ঠিক বলেছো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তাই তো? এই রবি ঠাকুরের অনেক গান, গল্প, কবিতা আমরা তো অনেক পড়েছি, তাই না? তাই এই শান্তিনিকেতনে যখন গেলাম, এই শান্তিনিকেতনে গিয়ে দেখি কত মেলা বসছে। সেখানে পৌষ মাসের মেলা, তাই সেই মেলাটার নাম কি? পৌষ মেলা। সেই পৌষ মেলায় গিয়ে নানা রকম জিনিস কেনাকাটা করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে দেখি এক কোণে একজন গেরুয়া বসন পরে এক ভদ্রলোক হাতে এখন কি যেন একটা নিয়ে বাজাচ্ছে আর গান করছে। জানো কি গান? তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। আচ্ছা, রোহন বলো তো, এই যে ভদ্রলোকটি গান করছিলেন ওনাকে কি বলে? বাউল বলে, তাই তো? একদম ঠিক বলেছো। আর উনি এই যে হাতে যন্ত্রটি নিয়ে গান করছিলেন, মঙ্গল বলো তো, এই যন্ত্রটির নাম কি বলতে পারবে? একতারা। ভেরি গুড, খুব সুন্দর বলেছো, একটি তার, তাই এর নাম হলো একতারা। আর এই গানটিকে লিখেছিলেন তোমরা কি কেউ জানো? গানটি লিখেছিলেন লালন ফকির। লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন আমাদের বাংলার একজন মহান সাধক বাউল, তাই তো? যিনি মিলনের গান লিখেছেন, যার কাছে আল্লাহও যা, হরিও তার, রামও যা, রহিমও তার। জানো তো? আর এখানে না অনেক নদী আছে। সেই নদীতে দেখি একটা বড় নৌকা করে কয়েকজন মাঝি দাঁড় বাইছে আর গান করছে। হে নাও সারাইয়া দে, পালুরাইয়া দে, হি সলসলাইয়া চলুক রে নাও, মাছ দইরা দিয়া চলুক, মাছ দইরা দিয়া। হে, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা এগুলো কি গান গাইছো গো? ওরা বললো এগুলো হলো সারি গান, কারণ সকলে মিলে একসঙ্গে গাওয়া হয়, তাই এই গানগুলোকে কি বলা হয়? সারি গান বলা হয়। আচ্ছা, তোমরা কি কেউ কখনো সারি গান শুনেছো? কেউ কেউ শুনেছো, তাই তো? কখন শুনেছো? হ্যাঁ, ওই নলকূপ বসানোর সময় ওই সকলে মুখে আওয়াজ করে নলকূপ বসায়। তাছাড়াও আগেকার দিনে পালকির বেয়ারারা মুখে আওয়াজ করতো না? এই হুনু হুনা রে হুনু হুনা, হুনু হুনা রে হুনু হুনা। কেন করতো তারা এগুলো? কারণ তাদের পরিশ্রমকে অনেকটা কমানোর জন্য তারা আনন্দ করে গান করতো। দেখো, এই যে গানগুলো তোমরা শুনছো না, এই গানগুলো কারা গাইছে বলতো? গ্রামের মানুষেরা গাইছে, তাই তো? তাই এই গানগুলোকে বলা হয় লোকগান। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি? নানা ধরনের লোকগান। আচ্ছা, লোকগানকে আর কি বলে তোমরা কি কেউ জানো? লোকগানের আর এক নাম কি? লোকগানকে বলে পল্লী গান। আচ্ছা, পল্লী মানে কেউ কি জানো? পল্লী মানে হলো গ্রাম। এই বীরভূম থেকে আমি এবার চলে গেলাম পুরুলিয়া জেলা। পুরুলিয়া নামটা আমরা কোথায় যেন পড়েছিলাম? কারো কি মনে আছে কোথায় পড়েছিলাম? পুরুলিয়া। বলো তো ভম্বল, পুরুলিয়া নামটা কখন পড়েছিলাম? মনে আছে? ছৌ নাচের সময় পড়েছিলাম, তাই তো? পুরুলিয়া নাম এলে আমাদের আগে মনে পড়ে ছৌ নাচের কথা। তো এই পুরুলিয়াতে গিয়ে আবার একটা নতুন গান শুনছি, জানো তো? ওরা গাইছে, এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, আর টুসুমুনি ধামসার বলে কেমন দেখো নাচিছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। ধামসা মানে কি? কেউ কি জানো ধামসা মানে কি? ধামসা মানে হলো এরকম বড় একটা মাদল, যাকে কাঠি দিয়ে বাজানো হয়। এই যে ছবিটা আঁকলাম, এটা হলো ধামসার ছবি। হ্যাঁ,
ওদেরকে আমি জিজ্ঞেস করলাম তোমরা কি গান গাইছো, তোমাদের এত আনন্দ কিসের গো? ওরা বলছে আমাদের এখন ধান তোলার সময়, এই পৌষ পার্বণে আমরা মকর পরব উদযাপন করি। এই মকর পরব কি আবার বলে ওরা টুসু পরব। আর এই যে গানটা ওরা গাইছে, এই গানটাকে বলা হয় টুসু গান। তা কেমন লাগলো ওই গল্পগুলোর গানগুলো? খুব সুন্দর না? পরের ক্লাসে আমরা আরো অনেক গান করব, আরো অনেক মজা করবো। হ্যাঁ, চলো টাটা। খুব ভালো, খুব ভালো, গুড গুড গুড, অসাধারণ, খুব ভালো লেগেছে, খুব ভালো করেছো, খুব ভালো। ঠিক আছে, বোর্ডটা মুছে নাও আগে। সেটা আজকে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, বসো। ফিডব্যাক দিচ্ছি, মন দিয়ে শোনো, ঠিক আছে ইন্দ্রনী? বেসিক্যালি তোমার মধ্যে কিন্তু বেশ কিছু ট্যালেন্ট, যেগুলো আজকে আমি বুঝতে পারলাম, জানলাম, অনেকটা বেটার কোয়ালিটির আছে। হ্যাঁ, সকালবেলা এসছো, বিকেল আজ প্রায় 5টা বাজছে, তারপরেও তুমি যে এই এনার্জিটা ধরে রেখেছো, এটা ভালো লাগলো। পজিটিভ আর নেগেটিভ অনেস্ট ফিডব্যাক দেবো, ঠিক আছে না? ফার্স্ট, তোমার কিন্তু চুল এবং দাড়ির জন্য কিন্তু নেগেটিভ আসছেই। ওটা আমি যেহেতু তোমাকে চিনি জানি, সেক্ষেত্রে আজকে অ্যালাউ করছি, বা পরেরগুলোতেও অ্যালাউ করবো, কিন্তু এটা কিন্তু তোমার ইন্টারভিউয়ের আগে তোমাকে ছোটো করে নিতে হবে, ঠিক আছে? ওকে, এটার জন্য স্কোর আজকে আমি কিন্তু কাটবো। ওকে, আচ্ছা, ফার্স্ট পয়েন্ট যেগুলো, তোমার মধ্যে একটা নম্রতা ভদ্রতা রয়েছে। এটা তোমার মধ্যে রয়েছে কারণ তোমার বংশ পরম্পরায় তুমি নিজের বাবা দাদু ঠাকুমাই শিক্ষাটা দিয়েছে, কালচার দিয়েছে। তুমি একটা কালচারাল পরিবেশ থেকে আসছো, কালচারাল ফ্যামিলি থেকে আসছো। এই জায়গাটাকে ভালোভাবে রাখো। গানের গলা তোমার খুব সুন্দর, দারুণ। যে কোনো জায়গায় স্টুডেন্টরা তোমার দ্বারা আকৃষ্ট হবে এবং তোমার দ্বারা অনুপ্রাণিত হবে, বা অ্যাকচুয়ালি তুমি অনেককে অনুপ্রেরণা দেবে। তোমার ক্লাস তোমাকে দেখে অনেকে শিখতে চাইবে যে গানও শেখা যায় এবং গানকে এইভাবে নিজেকে তৈরি করা যায়। ভয়েস খুব সুন্দর, তোমার পোলাইট ভয়েস ছিল। ড্রেসিং সেন্স আজকে অনেক ভালো। তুমি ভালো শ্রোতা, খুব গুড লিসেনার। তুমি শেখো এবং কি কুইক লার্নার, কারণ তোমাকে আমি একবার বললাম, তুমি সঙ্গে সঙ্গে পরেরটা কিন্তু শিখে গেলে। তোমার স্টার্টিংয়ের যে হেঁটে আসার ব্যাপারটা কুইকলি লার্ন করলে। স্মাইল ফেস আছে, হাতের লেখা ভালো, প্রেজেন্টেবিলিটি আছে, ছবি এঁকে সুন্দরভাবে বোঝাচ্ছ, এনগেজ করছো স্টুডেন্টদের সাথে। ভয়েস একদম ক্লিয়ার, লাউড, এক্সপ্রেশন সব থেকে ইম্পর্টেন্ট, যে তুমি যেটা পড়াতে চাইছো স্টুডেন্টরা সেটা ফিল করছে কিনা, সবগুলো পারফেক্ট। আমি যদি বলি যে ডেমনস্ট্রেশনে তোমাকে যদি 5-এ আমাকে কত দিতে হবে, যেহেতু আমি বলেছিলাম গানের ছলে পড়াতে এবং তুমি গানের ছলেই পুরো পড়িয়েছো, দারুণ। 5-এ 5ই দিতে হবে আমাকে। ওখানে আমি 1 নম্বর কাটার জায়গা নেই। তাহলে নাম্বার কাটবো কোথায়? পার্সোনালিটি টেস্টে কী কী জায়গায়? চুল দাড়িতে তো কাটবই। অকারণে তোমার একটা পজ নেওয়ার একটা প্রবণতা আছে। কোনো একটা প্রশ্ন করলাম, তুমি অ্যান্সারটা দেওয়ার আগে একটু পজ নিয়ে নিচ্ছ, বা কোনো একটা কথা বললাম, তুমি একটু পজ নিয়ে নিচ্ছ, দিয়ে তারপরে একটু অকারণে হাসি তুমি হেসে ফেলছো, যেটা ইন্টারভিউয়ের কোনোভাবেই এথিকেট নয়। তাহলে ওই এথিকেটটা তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। ভদ্রতা আলাদা, কিন্তু যখন ওটা করবে ওটা কিন্তু ওই মুহূর্তের জন্য অভদ্রতা লাগে, ঠিক আছে? তাহলে ওই জায়গাটা তোমাকে অবশ্যই ম্যানেজ করতে হবে, কারণ এটা প্রফেশনাল ক্ষেত্র। ওইটার জন্য তোমার নাম্বার কাটছে। পার্সোনালিটি টেস্টে তোমাকে আমি 3-এর বেশি দিতে পারছি না, ঠিক আছে? আর 5-এ 5 দিচ্ছি তোমার এই অসাধারণ ডেমনস্ট্রেশনের জন্য। যে কোনো স্টুডেন্ট, আমিও যদি আজ 4th শ্রেণীর ছাত্র হতাম, আমি ক্লাস দেখে মুগ্ধ হয়ে যেতাম, ফিল করতাম ক্লাসটাকে, ঠিক আছে? খুব ভালো লেগেছে। আউট অফ 10 তুমি আমার কাছ থেকে 8 পাচ্ছ। ইন্দ্রনীল, তুমি ইন্দ্রনীল বসু যদি শিক্ষক প্রাইমারি শিক্ষকতার প্যানেল বেরোয়, আমি পৃথিবীর নবম আশ্চর্য, নবম আশ্চর্য বলছে ইন্দ্রনীল বসুর নামটা শিক্ষকতা কেন নেই? যদি বাই চান্স ইউ না মাস্ট থাকে, বি এ টিচার। অবশ্যই অবশ্যই ইউ মাস্ট বি এ টিচার। তুমি অবশ্যই ধরেই নিতে সময়ের অপেক্ষা। তোমার দ্বারা অনেকে অনুপ্রাণিত হবে। এবং একটা মানে শর্ট অ্যান্ড ক্ল্যারিটি, এই যদি আনসার দাও, আমি সবসময় জানি ছোট এবং ক্ল্যারিটি। এখনকার যুগ পাল্টে গেছে, এখন লোক 20 মিনিটের ইউটিউব দেখে না, এখন রিলস দেখে। ঠিক সেরকম এখন ইন্টারভিউরা তো ধৈর্য কমে যাচ্ছে, ওরা শর্ট এবং ক্ল্যারিটি আনসার দেবে, এবং সেটা তোমার দেওয়ার ক্ষমতা আছে। তুমি একটু পড়াশোনা করো, তোমার শর্ট অ্যান্ড ক্ল্যারিটি আনসার দেবে, তুমি তাহলে 5-এ 5। এবার ডেমনস্ট্রেশনে চলে যাবো। এটা তো ইউনিক, সুপার, যা বলবো, যা যা শব্দ আছে সব আর সুপার সুপার
ঠিক আছে? মানে আমি তোমাকে গানের মাধ্যমে ক্লাস নিতে বলেছি, কিন্তু কিন্তু যে তুমি এতটা ভালোভাবে নেবে, কিন্তু সে যদি না কেউ ওই গানের মাধ্যমে যদি না না, বলে, কেউ নেবে না না না, তুমি তোমার এটা জানবে যে তোমার এইটা দেখার জন্যই কিন্তু তুমি যখনই ঢোকো না কেন ইন্টারভিউয়ারদের হলে, তুমি এই ধরনের যদি ডেমনস্ট্রেশন দাও, যে কোনো টিচার দেখবেন, ফিল করবেন। ইম্পর্টেন্ট এটা নয় যে তুমি গানের মাধ্যমে দিচ্ছ, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টিচিংটার মধ্যে ফিলিংস আছে। দেখো আমরা তো তোমার ক্লাস দেখছি না, আমরা তোমার টিচিং এবিলিটি দেখছি। গানের মাধ্যমেই যে দিতে হবে তার কোনো মানে নেই, তোমার কানেকশন তৈরি করা, কথাবার্তা বলা, গানের মাধ্যমে দিলে আমার পক্ষে সুবিধা হয় সেটা আরো। না সেটা তো তোমার স্ট্রং পয়েন্ট, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমি এটা বলে দিতে পারি। দেখো, যারা ইন্টারভিউ বসবে তারা হয়তো অনেকে গান পছন্দ নাও করে। না সে করে, হ্যাঁ। সে তুমি কি ট্রাই করবে 2 থেকে 3টে গান মাত্র সুর দেবে, আমি শিখিয়ে দিচ্ছি। 2 to 3 songs, যেমন আজকে যেমন দিলে সবগুলো পার্ট ধরো 5টা দিয়ে ফেললে, হ্যাঁ। তুমি 2 থেকে 3টে দেবে। এতটা টাইম তুমি ওখানে পাবে না। পাওয়া যাবে। আমরা আজকে তোমাকে শুনতে চাইছিলাম, ভালো লাগছিল, হ্যাঁ, স্যার আমাকে বললেন যে চলুক ক্লাসটা, ঠিক আছে, বললাম তোমাকে। ভালো লাগছিল শুনতে বলে। তোমার কাছে ইন্টারভিউতে তোমার ইউনিকনেসটা তোমার প্লাস পয়েন্ট, তুমি অন্যদের তুলনায় ইউনিক, এ নিয়ে কোনো সন্দেহ রেখো না। আমরা তো এতগুলো ইন্টারভিউ নিচ্ছি, আজ কয়েক হাজার ইন্টারভিউয়ার মানে স্টুডেন্টরা আমাদের কাছে ইন্টারভিউ দিচ্ছে, তুমি অন্যদের থেকে ইউনিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। টিচিং এবিলিটি আছে এবং ভিতর থেকে আছে, সুতরাং স্ট্রং ক্যান্ডিডেট। স্যার স্কোরটা একটু বলে দিন। স্কোরটা তুমি আমাকে 10-এ 8ই পেয়েছো। আচ্ছা, তুমি প্রচেষ্টার সব থেকে স্ট্রং ক্যান্ডিডেট, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং আমি প্রাইড ফিল করছি তুমি আমার ইনস্টিটিউটে আছো, এসছো, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ঠিক আছে, এস।